Hi everyone, good evening to all of you. Welcome to Unacademy WBPSC. आज আমরা আলোচনা করব অপশনাল হিস্ট্রির পার্ট 3 নিয়ে। এর আগে পার্ট 1, পার্ট 2 তোমাদের সাথে আপলোড করা হয়েছে। তোমরা যদি আমাদের সাথে যুক্ত থাকতে চাও, আমাদের সাথে রেগুলারিটি মেনটেন করে অপশনাল হিস্ট্রির প্রিপারেশনকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। WBCS এ অপশনাল হিস্ট্রির অনেকটাই গুরুত্ব রয়েছে। যাদের যাদের অপশনাল হিস্ট্রি রয়েছে তারা কিভাবে প্রিপেয়ার করবে এই সিরিজের মাধ্যমে তোমরা সেটি বুঝতে পারবে। WBCS এর অপশনাল হিস্ট্রি প্রিপারেশন শুরু করো অঙ্কিতা পোদ্দারের সাথে আনএকাডেমি WBPSC-তে, এবং এই ক্লাসটি তোমরা শুক্রবার, শনিবার, রবিবার রাত্রি 10:30টার সময় এই চ্যানেলে পেয়ে যাবে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন নিতে চাও, হিস্ট্রি সম্পর্কে আরও সুন্দরভাবে জানতে চাও, এখনও তোমাদের কাছে সুযোগ রয়েছে। 12 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 2 মাসের সাবস্ক্রিপশন অ্যাবসলিউটলি ফ্রি পেয়ে যাবে, এবং এটা খুবই লিমিটেড পিরিয়ড অফার তোমাদের জন্য। ডিফারেন্ট ব্যাচ কোর্সেস লঞ্চ করা হচ্ছে, এবং প্রত্যেকটি ব্যাচ কোর্সের মাধ্যমে তোমরা সুন্দরভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে। প্রত্যেকটি ব্যাচ কোর্সে চেষ্টা করা হচ্ছে WBCS-এ তোমাদের যে প্রিপারেশনটি তোমরা নিচ্ছ সেই প্রিপারেশনটি অনেকটা সুন্দরভাবে তোমাদের যেন হয়, এবং সুন্দরভাবে তোমরা তোমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যাও। আমরা ডিফারেন্ট মক টেস্ট সিরিজও অর্গানাইজ করে থাকি, যেই মক টেস্ট সিরিজগুলির মাধ্যমে তোমরা নিজেদেরকে অনেকটাই সুন্দর করে প্রিপেয়ার করতে পারবে এবং বুঝতে পারবে সেই মক টেস্ট সিরিজের মাধ্যমে তোমাদের এই মুহূর্তে পজিশনটা কোথায় আছে। WBP এক্সাইজেরও এখানে স্কলারশিপ টেস্ট চলছে। যারা 1 থেকে 3-এর মধ্যে র্যাঙ্ক করবে তারা 1 বছরের সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাবে। যারা 4 থেকে 13-এর মধ্যে র্যাঙ্ক করবে তারা সাবস্ক্রিপশন ফি এর 70% স্কলারশিপ পেয়ে যাবে। আর যারা 14 থেকে 20-এর মধ্যে র্যাঙ্ক করবে তারা 50% স্কলারশিপ পেয়ে যাবে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, আমাদের সাথে সাবস্ক্রিপশন নিয়ে যুক্ত থাকতে পারো। 12 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা এখানে 871 পার মান্থ তোমাদের কস্ট পড়ছে, এবং 24 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমাদের 15,200 টাকা কস্ট পড়ছে। তার উপর 10% ডিসকাউন্ট হয়ে যাবে যদি তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো। একটু ওয়েট। যদি তোমরা এখানে এইভাবে এগোতে থাকো তাহলে দেখবে তোমাদের প্রিপারেশনে কোনো রকম অতটা প্রবলেম তোমরা ফেস করবে না। আমাদের সাথে যুক্ত থাকো, নিজেদের প্রিপারেশনের কমপ্লিট সিলেবাস কমপ্লিট করো আনলিমিটেড প্র্যাকটিস সেটের মাধ্যমে, আনলিমিটেড PDF নোটসের মাধ্যমে এবং ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে। আরও 10% এক্সট্রা ডিসকাউন্ট পাবে তোমরা যদি তোমরা তোমাদের ক্রেডিট পয়েন্ট ব্যবহার করো। সো কমপ্লিট এক্সাম প্রিপারেশন, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন, উইকলি মক টেস্ট অ্যান্ড সো অন, দিস আর দি ফিচার্স ফ্রম প্লাস। সো আমাদের সাথে প্লাসে যুক্ত থাকতে পারো। আমরা বলেছিলাম এই সিরিজে আমরা WBCS এবং UPSC-র প্রিভিয়াস ইয়ার অপশনাল হিস্ট্রির কোশ্চেন পেপারগুলোকে নিয়ে ডিসকাশন করব। আজকের কোশ্চেনটিকে এগেইন আমি গান্ধীজিকে নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি, বিকজ গান্ধীজিকে নিয়ে এক্সপেক্টেড কোশ্চেন এসে থাকে, প্রায় এসে থাকে, বিভিন্ন আলাদা আলাদা ইয়ারে আমরা পেয়েছি, এবং WBCS 2016-র মেন্সে আমরা এই কোশ্চেনটি পেয়েছি। হাউ উড ইউ explain Gandhi's rise to power? What major changes do you notice in India nationalism after the coming of Gandhi? 40 মার্কসের এখানে আমাদের লিখতে দিয়েছে, 20 করে ভাগ করে দেয়নি। তো আমরা মোটামুটি 20 করে অ্যাপ্রক্সিমেটলি একটা উত্তর লিখবো। এমন যেন করবো না কি একটা খুব বড় হয়ে যাবে, একটা খুব ছোট হয়ে যাবে, এরকম নয়। বা যদি মনে হয় ম্যাক্সিমাম একটি এই যে 40 নাম্বার রয়েছে, খুব বেশি ছোট বড়র যেন আমরা এখানে না দেখতে পারি। এবার এই যে অপশনাল হিস্ট্রির এই যে প্রিপারেশনে আমি বারবার তোমাদেরকে বলছি, নিজেরা লেখা প্র্যাকটিস করো। নিজেরা লেখা প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে গিয়ে মাথা থেকে কিচ্ছু বেরোবে না, মনে হবে সবই তো পড়েছি বাট লিখতে পারছি না। আর তুমি যদি তখন গিয়ে বানিয়ে লিখতে বসো তাহলে কিন্তু হবে না। তোমার যেন প্রত্যেকটা কোশ্চেনের একটা করে ডেমো আনসার রেডি থাকে, এবং সেই ডেমো আনসারটাকে তোমাকে বারে বারে একই আনসার বারে বারে পড়তে হবে, এবং পরীক্ষার হলে জাস্ট মুখস্থটা রিপ্রেজেন্ট করে দিতে হবে। এবং যদি আউট অফ দ্য বক্স কোশ্চেন আসে
এমন তোমাকে আনসার রেডি করে রাখতে হবে যে হ্যাঁ যাই কোশ্চেন আসুক না কেন আমি এই আনসার শিটটার মধ্যে থেকে নিজেকে রিপ্রেজেন্ট করিয়ে আন্ডারস্ট্যান্ড করিয়ে আমি লিখে ফেলতে পারবো। কালকে দীপিকা একটি কোশ্চেন করেছিলে কোর্সের ব্যাপারে, যে কোর্স বাংলায় লেখা যাবে কি না। সো সেক্ষেত্রে বলবো কোর্সের ক্ষেত্রে আমরা দেখো যে শব্দটা উনি বলেছেন ইংলিশে সেটাই যদি অ্যাকিউরেটলি তুমি ট্রান্সলেট করে দাও অবশ্যই লেখা যাবে, কেন লেখা যাবে না। এবার এখানে একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যে যারা হিস্ট্রিটাকে বোঝো না এখনো পর্যন্ত, গভীরে শেখোনি, তাদের কাছে কিন্তু অপশনাল হিস্ট্রি পর্যন্ত যাওয়াটা একটু ডিফিকাল্ট। অপশনাল হিস্ট্রি যাওয়ার আগে বেসিক হিস্ট্রিটাকে আগে জানতে হবে, কারণ মাথায় হিস্ট্রি না থাকলে আমি বানিয়ে লিখবো কি করে, মানে এই যে বানিয়ে লিখছি এটা তো নয় হিস্ট্রি লিখছি জিওগ্রাফি চলে আসবে, তা তো নয়, হিস্ট্রি আসবে, বাট সেটা আসবে কিভাবে। যদি মনে হয় আমাদের সাথে প্লাসে আসতে পারো, প্লাসে আমি তোমাদেরকে হিস্ট্রি পড়াই, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং সেখানে ক্লিয়ার করাই। আমাদের প্লাসের ডিফারেন্ট স্টুডেন্টসদের রিভিউ এখনো পর্যন্ত ভীষণ সুন্দর। আমার আনএকাডেমিতে 38,000-এর উপর স্টুডেন্টস রয়েছে যারা প্রচণ্ড স্যাটিসফাইড আমার হিস্ট্রি ক্লাসেস নিয়ে। তো এই ক্লাসটা যারা ফার্স্ট টাইম দেখছো তাদের বলবো তোমরা নির্দ্বিধায় হিস্ট্রি প্রিপারেশনকে সুন্দর করার জন্য আমাদের কাছে ক্লাসে জয়েন হতে পারো। এবার আজকে তোমাদেরকে আমি এই কোশ্চেনের উত্তরটা দেব না, আমি তোমাদেরকে একটা অন্য কোশ্চেনের উত্তর দেব, এবং তোমাদেরকে না আমি একটা বেস তৈরি করাবো গান্ধীজিকে নিয়ে, যাতে যা কোশ্চেনই আসুক না কেন আমরা তার রেসপেক্টে রিপ্রেজেন্টেশন করতে পারি। আমরা আজকে গান্ধীজিকে নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? সেই আলোচনাতে একটু যাই, দেন বলে দেবো শেষে যে আমি কোন প্রশ্নের উত্তরটা তোমাদের করালাম, এবং আমি যা যা আলোচনা করলাম তার থেকে তোমাদের কি কি প্রশ্ন তোমরা নিজেরা লিখে ফেলতে পারো। ভিডিওগুলো একটু লেন্দি হয়, তাই ধৈর্য দিয়ে শিখবে, কারণ এখানে আমরা 200 + 200 400 নাম্বারের আন্ডারস্ট্যান্ডিং করছি অপশনাল হিস্ট্রির। যদিও বা মডার্ন হিস্ট্রিতে 100 আসে, বাট আমাকে তো আন্ডারস্ট্যান্ড করতে হবে প্যাটার্ন থ্রু আউট কীভাবে আমি চলবো। তো চলো শুরু করা যাক। দেখো, উই নো অ্যালবার্ট আইনস্টাইনস famous words on Gandhi. Generation to come will scarce believe that such a one as this ever in flesh and blood walked upon this earth. দারুণ একটা কোট। অ্যালবার্ট আইনস্টাইনের মতন লোক গান্ধীজিকে নিয়ে বক্তব্য রেখেছিলেন। যদিও বা সেই সময়ের মানুষজন বুঝতে পারেননি যে কে অ্যালবার্ট আইনস্টাইন, আমরা বুঝতে পারছি। তো এটাই হয় যে যখন কোনো একটি মানুষ যে ডেভেলপড হয়ে থাকেন, সমসাময়িক মানুষজন তার সেই রূপ গুরুত্ব দেন না। তো এখানে অ্যালবার্ট আইনস্টাইন তার একটি ফেমাস ওয়ার্ড আমরা জানি গান্ধীজিকে নিয়ে তিনি করেছেন, এইটি পুরো ডিটো মুখস্থ করে নেবে, যারা মুখস্থ বিদ্যা আছে এবং যাদের নেই কষ্ট করে মুখস্থ করে নেবে। এটি তোমরা যে কোনো জায়গায় কোট করতে পারো। খুব সুন্দর একটা লাইন, জেনারেশন টু কাম will scarce believe that such a one as this ever in flesh and blood walked upon this earth. এই লাইনটার মাধ্যমে অ্যালবার্ট আইনস্টাইন কি বোঝাতে চাইছেন, যে আগামী প্রজন্ম যখন আসবে তখন তারা বিলিভ করতে এখানে ভাববে, বিলিভ করাটা কি আদৌ যায় যে এরকম একজন মানুষ পৃথিবীতে এসেছিলেন, রক্ত মাংস গড়া একজন মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। এই লাইনটার মাধ্যমে গান্ধীজির যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা প্রপার রিপ্রেজেন্টেড হচ্ছে, এবং এই যে কোয়ালিটির মাধ্যমে অ্যালবার্ট আইনস্টাইন বিস্ময় প্রকাশ করেছেন আগামী প্রজন্ম সত্যিই কি বিলিভ করতে পারবে যে এই রকম মানুষ আছে বা ছিলেন পৃথিবীতে, যিনি এসেছিলেন। তার মানে কি, ওনার যা চিন্তাধারা, ওনার যা থট প্রসেস, এবং এই থট প্রসেসের থেকে ওনার যা থট প্রসেসের রেসপেক্টে পলিসির যে আউটকাম, সেটা একটু অন্যান্যদের থেকে আলাদা, যার জন্য গান্ধীজি এতটা ফেমাস হতে পেরেছিলেন। তারপর আমি কালকে বললাম গভর্নমেন্টের ডিফারেন্ট ইনিশিয়েটিভের টাচ যদি দেওয়া যায়। Recently, our government on Mahatma Gandhi's
158th birth anniversary urging thinker, entrepreneurs, technology leaders to use innovation to spread the ideas of India's independence leader. গান্ধীজির প্রচন্ড ইনোভেটিভ আইডিয়া ছিল। আজকে ভেবে দেখো, গান্ধীজি বলছেন যে এক গালে চড় মারলে আরেকটা গাল বাড়িয়ে দেবে। এই কথাটা কতজন বলতে পারে? 10টা লোককে জিজ্ঞাসা করো, 10টা লোক কি বলবে, কেন আমাকে চড় মারলে আমিও চড় মেরে দেবো? কিন্তু গান্ধীজির এই থট প্রসেস রেয়ার, ভেরি ভেরি রেয়ার পাওয়া যায়। এবং এই থট প্রসেসের মাধ্যমেই তোমরা আশা করি মুন্না ভাই এমবিবিএস মুভিটা দেখেছো, সেখানে বুঝতে পেরেছো বিভিন্ন জায়গা থেকে যে পার্ট 2 মেবি মুন্না ভাই এমবিবিএস এর পার্ট 2, আমার সিনেমার নাম মনে থাকে না। সো মহাত্মা গান্ধীর যে অ্যাপ্রোচ মুভিটিতে দেখানো হয়েছিল, সেই বাপুর অ্যাপ্রোচটার মাধ্যমে কিন্তু সত্যি সত্যি যে ব্যক্তি পানের পিক ফেলে যেত, সে কিন্তু সেটা চেঞ্জ করলো একটা টাইমের পরে। হ্যাঁ, এটা একটা লং প্রসেস, কিন্তু নন ভায়োলেন্স এবং ট্রুথ এর সাথে, সত্যাগ্রহের সাথে, সত্যকে নিয়ে চলার যে পথ, সেখানে এই মুহূর্তে আমাদের গভর্নমেন্ট 150তম বার্থ অ্যানিভার্সারিতে থিঙ্কার, এন্টারপ্রেনার, টেকনোলজি লিডারদেরকে বলেছেন ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স লিডারের যে ইনোভেশনসগুলো ছিল তোমরা ব্যবহার করো। কেন বলেছেন? এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের যেটি দরকার, আত্মনির্ভর ভারতবর্ষ দরকার, সেলফ রিলায়েন্স ভারতবর্ষ দরকার, বিকজ অফ দি গ্রোথ অফ দি ম্যানুফ্যাকচারিং সেক্টর। আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরের গ্রোথ যদি আমরা করতে চাই, তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরের গ্রোথ করার জন্য অবশ্যই আমাদের এখানকার যারা এন্টারপ্রেনার রয়েছেন তাদের ইনোভেশন দরকার। তাই এই মুহূর্তে 150তম বার্থ অ্যানিভার্সারি যখন মহাত্মা গান্ধী সেলিব্রেট করা হচ্ছে, তখন গভর্নমেন্ট সকলকে বলছেন যে এই লিডারের টেকনিক্স তোমরা ব্যবহার করো। আজকে 150 বছর বাদে এবং স্বাধীনতার এতটা সময় পেরিয়ে আসার পরেও আমরা কিন্তু এই ব্যক্তিকে ভুলতে পারিনি। এই লাইনের মধ্যে দিয়ে প্রমাণিত হয় এই ব্যক্তি কতটা আমাদের জন্য প্রয়োজনীয়, আগামী দিনেও থাকবেন এবং সেটি আমরা বলবো। নেক্সট এখানে দেখো, টেগর ওয়াজ রেফারিং টু গান্ধী অ্যাজ দি মহাত্মা বাই 1915 অ্যান্ড গান্ধী অলসো অ্যাড্রেস টেগর অ্যাজ গুরুদেব। বেশ ইন্টারেস্টিং কিন্তু। টেগর, রবীন্দ্রনাথ টেগর গান্ধীজিকে মহাত্মা বলেছেন 1915-তে, এবং গান্ধীজি টেগরকে কিন্তু গুরুদেব বলেছিলেন। While highly supportive of each other, they had public differences on fundamental political and social issue. দুজন দুজনকে সাপোর্ট করলেও তাদের মধ্যে কিন্তু ডিফারেন্স ছিল থট প্রসেসের, পলিটিক্যাল দিক থেকে, সোশ্যাল ইস্যুর দিক থেকে। এবার আমি যদি কোনো একটা প্যারাগ্রাফের ইন্ট্রোডাকশন এটা ধরি, আমি কিন্তু এতগুলো লিখবো না। যদি মনে হয় কি অ্যালবার্ট আইনস্টাইনকে নিয়ে কোটটা দেবো, তাহলে সেটা দেবো। যদি মনে হয় গভর্নমেন্ট 150তম বার্থ অ্যানিভার্সারিতে গান্ধীজির ইম্পর্টেন্স নিয়ে কথা বলেছেন, সেটা দেব। যদি মনে হয় রবীন্দ্রনাথ টেগরকে নিয়ে দেব, যে গান্ধীজি এতটাই ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ টেগর বলেছেন, তাহলে দেব। একসাথে যদি এতটা দিয়ে দিই, তাহলে মেন আমাকে যে কোশ্চেনটা করা হলো, হাউ উড ইউ এক্সপ্লেইন গান্ধীজ রাইজ টু পাওয়ার, সেই উত্তরের ফোকাসে কি আমি যাচ্ছি না। কিন্তু আমি তোমাদের ভ্যারাইটি দিচ্ছি, তোমরা তোমাদের আনসার নিজেদের মতন সুন্দরভাবে তৈরি করবে, ভ্যারাইটি আনসার তৈরি করবে, নিজের মতন তৈরি করবে। আনসার যেন এক না হয়, মনে হবে কি আমি যে আনসারটা লিখেছি সেটা আমার তৈরি। এবার আমরা কালকে এই লাইনটা পড়েছিলাম আগের কোশ্চেনে, যে 6টা ফ্রিডম মুভমেন্ট লেড বাই ফাদার অফ দি নেশন during the Indian freedom struggle. Gandhi advocated many peaceful protests and demonstration. These protests were conducted with the principle of non-violence, ahimsa. Mohandas Karamchand Gandhi was born in Porbandar on October 2, 1869. A barrister by profession, Mahatma Gandhi left his practice to help India achieve the dream of attaining freedom from the British. His contribution to Indian freedom movement and his championship of non-violence earned him the title of Father of the Nation or Bapu. এবার একটা কথা বলো,
আমাকে বলা হচ্ছে হাউ উড ইউ এক্সপ্লেইন গান্ধীজ রাইজ টু পাওয়ার, গান্ধীজির পাওয়ার যে গ্রো করছে সেটা তুমি কিভাবে এক্সপ্লেইন করবে। এই প্যারাগ্রাফটা কি আমি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, কিন্তু ইন্ট্রোডাকশন সেক্টরটা যেন খুব বেশি বড় না হয়ে যায়। নেক্সট, during the freedom struggle Gandhi advocated many peaceful protests and demonstration, মুখস্থ করে নিও লাইনটা। এই টাইপের প্রোটেস্টগুলো প্রিন্সিপাল অফ নন ভায়োলেন্স মুখস্থ করে নিও, এবং 150তম বার্থ অ্যানিভার্সারি ওটা আমি বলে দিলাম, ওটা আর বলছি না। যারা এই প্যারাগ্রাফের মনে করছো কি আমি বাংলা বলিনি, আমি কালকে বলে দিয়েছি, তাই আর এই ভিডিওতে অকারণ সময় নষ্ট করলাম না। আগের পার্ট যারা দেখোনি তারা দেখে নি। এবার আমি গান্ধীজির ইনিশিয়াল জায়গাটিকে নিয়ে একটু কথা বলছি। গান্ধীজি রিটার্ন টু ইন্ডিয়া ইন জানুয়ারি 1950। এখানে না তোমরা না, এখানে গান্ধী লেখা আছে, বাট মহাত্মা গান্ধী রিটার্ন টু ইন্ডিয়া একটু সম্মান জানিয়ে লিখবে। আমি একটি জায়গা থেকে একটি এডিটোরিয়াল থেকে এটি নিয়েছি, দ্যাটস ওয়াই অনেক সময় কি হয় যে গান্ধী বলেই তারা অ্যাড্রেস করে থাকেন, বাট একটা নিউজ পেপারে যেভাবে অ্যাড্রেস করবে তুমি কিন্তু তোমার লেখায় সেভাবে অ্যাড্রেস করবে না। তো ওনাকে সম্মান জানিয়ে মহাত্মা গান্ধী রিটার্ন টু ইন্ডিয়া ইন জানুয়ারি 1915। মহাত্মা গান্ধী এখানে জানুয়ারি মাসের 9 তারিখে আমরা জানি এসেছিলেন। ওনার এফার্ট সাউথ আফ্রিকাতে যেটি ছিল ওয়ার ওয়েল নোন নট অনলি অ্যামাং দি এডুকেটেড বাট অলসো অ্যামাং দি মাসেস। ওনার যে এফার্ট সাউথ আফ্রিকাতে ছিল সেটি শুধুমাত্র যারা এডুকেটেড ক্লাস তাদের জন্য যে ইম্পর্টেন্ট তা নয়, কিন্তু বলা যেতে পারে মাসেদের জন্য। আমি তোমাদেরকে যখন পড়িয়েছি ক্লাসে তখন আমি তোমাদের বলেছিলাম এই মুহূর্তের মাস পার্টিসিপেশনকে অ্যাট্রাক্ট করার ক্যাপাসিটি একমাত্র প্রথম যিনি দেখিয়েছিলেন তিনি হলেন গান্ধীজি। অ্যামাং দি এডুকেটেড বাট অলসো অ্যামাং দি মাসেস, এই লাইনটার মাধ্যমে বোঝানো হচ্ছে এর আগে পর্যন্ত সবই এডুকেটেড এলাইট ক্লাসদের কাছে ছিল, মাসেদের কাছে কিছু ছিল না। বাট মাসেদের জন্য এবার কে এলেন? গান্ধীজি এলেন সাউথ আফ্রিকা থেকে। সাউথ আফ্রিকার ওনার যে জয় জয়কার সেটা সকলের জন্য, আমরা বলতে পারি সকলের কাছে নোন। He decided to tour the country the next 1 year and see for himself the condition of the masses. তিনি প্রথমে এসেই কিন্তু এখানে কখনোই কোনো মুভমেন্টে জড়িয়ে পড়েননি। তিনি চেষ্টা করেছেন, তিনি ভেবেছেন যে আগামী একটা বছর তিনি পুরো কান্ট্রির ট্যুর করবেন, ঘুরবেন, দেখবেন কোথায় কি হচ্ছে, and see for himself the condition of the masses. মাসেদের কন্ডিশন বোঝার চেষ্টা করবেন। He also decided not to take any position on any political matter for at least 1 year. উনি কিন্তু এসে সার্ভে করেছেন যে কোনো কিছুর জন্য। দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, সার্ভে করাটা। উনি এসে এখানে সার্ভে করেছেন। সার্ভে করে উনি এখানে বলেছেন যে পলিটিক্যাল ম্যাটারে আমি এখনই নিজেকে যুক্ত করব না, অ্যাটলিস্ট একটা বছর আমি অপেক্ষা করব। As for the political currents prevalent at that time in India, he was convinced about the limitation of moderate politics and was also not in favor of home rule agitation, which was becoming popular at that time. আমরা জানি হোম রুল মুভমেন্ট 1916 বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বাসন্ত। এবার অনেক সময় স্টুডেন্টরা আমি দেখেছি তাদের লেখাকে বাড়ানোর জন্য বলে দিল হোম রুল অ্যাজিটেশন প্রোগ্রাম স্টার্টেড বাই বাল গঙ্গাধর তিলক অ্যান্ড অ্যানি বাসন্ত হুইচ ওয়াজ বিকামিং পপুলার অ্যাট দ্য টাইম। সো যদি সেটা ফোকাস পয়েন্ট না হয় অকারণ বাড়াবে না, কারণ যিনি খাতা দেখছেন তিনি জানেন হোয়াট ইজ হোম রুল অ্যাজিটেশন। তোমাকে আলাদা করে তাকে মনে করাতে হবে না। ম্যাক্সিমাম যেটা করতে পারো কি ইয়ারটা দিয়ে দিতে পারো, ওটা হাইলাইটেড থাকে। যদি মনে হয় খুব বড় হয়ে যাচ্ছে এগুলি কিন্তু করাটা উচিত নয়। বাট যদি মনে হয় যে না সুন্দরভাবে আমি আমার মতন করে টু দি পয়েন্ট রাখতে পারছি, তাহলে ব্র্যাকেটে দিয়ে দাও বিজি তিলক অ্যানি বাসন্ত 1916। আশা করি বোঝাতে পারলাম। সো অ্যাজ ফর দি পলিটিক্যাল, সেই পার্টিকুলার মোমেন্টে গান্ধীজি নিজে মডারেট পলিটিক্সের সাথে যুক্ত ছিলেন, কিন্তু গান্ধীজি জানতেন হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ দ্য মডারেট পলিটিক্স অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম।
এই যে প্রত্যেকটা শব্দ বলছি না, এই প্রত্যেকটা শব্দ মাথায় একটু বসিয়ে নিতে হবে, কারণ এই শব্দটার থেকে যে একটা প্রশ্ন তৈরি হবে না কেউ জানে না, কিন্তু তৈরি হতেই পারে। আমি বলবো কি কি কোশ্চেন আমরা করতে পারলাম বা করতে পারবো এই প্যারাগ্রাফগুলোকে পড়ে নিলে। সো গান্ধীজি মডারেট পলিটিক্সের এখানে লিমিটেশনটা জানতেন, হোম রুল অ্যাজিটেশন এখানে পার্টিসিপেট করতে চাননি। হি থট it was not best time to agitate for home rule when Britain was in the middle of war. তিনি ভাবলেন যে এই মুহূর্তে যুদ্ধের মুহূর্তে যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে 1914, সেই ডিউরেশনে হোম রুল মুভমেন্টের এরকম পার্টিসিপেশন ইন্ডিয়াতে কোনো প্রয়োজনীয়তা থাকে না। He was convinced that the only technique capable of meeting the nationalist aim was non-violent সত্যাগ্রহ। কালকে লাইনটা বলেছিলাম না যে গান্ধীজি দেখেছেন এবং রিয়েলাইজ করেছেন ইন্ডিয়ার যে মাস পার্টিসিপেশন রয়েছে সেখানকার মানুষজন যেহেতু কোঅপারেট করে চলেছে, তার জন্য ব্রিটিশরা ইন্ডিয়ানদের উপর অত্যাচার করছে। So he was convinced that only technique, এই ন্যাশনালিস্ট যে আমাদের উদ্দেশ্য সেটা সাহায্য বা আমরা সাফল্য পেতে পারি শুধুমাত্র নন ভায়োলেন্স সত্যাগ্রহ এবং কালকে পড়েছিলাম নন কোঅপারেশন মুভমেন্টের মাধ্যমে। He also said that he would join no political organization unless it too accepted the creed of non-violent সত্যাগ্রহ। তিনি বলেছিলেন তিনি কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনে পার্টিসিপেট করবেন না যতক্ষণ না পর্যন্ত নন ভায়োলেন্ট সত্যাগ্রহকে কেউ অ্যাকসেপ্ট না করে দেয় বা অ্যাকসেপ্ট না করে, একটা মাস নন ভায়োলেন্টভাবে না এগোনোর কথা ভাবে। তো 1917 থেকে 18-র মধ্যে গান্ধীজি ইনভলভ করে যান 3টে স্ট্রাগলে, চাম্পারন, আহমেদাবাদ, খেদা, বিফোর হি লঞ্চ দি রাওলাট সত্যাগ্রহ। উনি রাওলাট সত্যাগ্রহ লঞ্চ করার আগে চাম্পারন, আহমেদাবাদ, খেদা এই ইনিশিয়াল মুভমেন্ট 1917-18-তে লঞ্চ করেছিলেন। সো তোমাদের এই আলোচনা যেগুলি করছি, আমরা যদি মনে করো আমাদের সাথে ক্লাসে তোমরা যুক্ত হয়ে যেও, আবারও বলবো হিস্ট্রিটিকে শিখতে চাইলে, বুঝতে চাইলে হিস্ট্রির নাম্বার পাওয়াটা খুব ইজি, অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। এবার আমাদের চাম্পারন সত্যাগ্রহতে কি হয়েছিল? চাম্পারন সত্যাগ্রহ ফার্স্ট সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। আমি ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে পড়াই। চাম্পারনে সি আছে, সিভিল ডিসোবিডিয়েন্সে সি আছে, সি সি মনে রাখাটা ইজি। সো ফার্স্ট সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, এটি গান্ধী ওয়াজ রিকোয়েস্টেড বাই রাজকুমার শুক্লা, লোকাল একজন ম্যান। তিনি এই সময় ফার্মারদের প্রবলেমগুলোকে দেখেছিলেন। নীল চাষ নিয়ে সমস্যা তৈরি হয়েছিল চাম্পারনে, বিহারে, যার জন্য রাজকুমার শুক্লা এখানে গান্ধীজিকে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার প্লিজ আমাদের এখানে আসুন এবং আমাদের এখানে এসে আমাদের যে সাধারণ মানুষ এই নীল চাষের অত্যাচারে জর্জরিত, আমাদেরকে সাহায্য করুন। ইউরোপিয়ান প্ল্যান্টার হ্যাড বিন ফোর্সিং দ্য পিজেন্ট to grow indigo on 3/20 part of the total land called তিন কাঠিয়া সিস্টেম। সেই সময়কার ইউরোপিয়ান প্ল্যান্টার যারা ছিল, মানে ব্রিটিশরা, তারা ব্রিটিশ ব্যবসায়ীরা, তারা আমাদের এখানকার যে চাষি ভাই তাদেরকে জোর করতো যে তোমাদের ল্যান্ডের 20% 3 অংশ ইন্ডিগো চাষ করতে হবে। When towards the end of the 19th century German synthetic dye replaced indigo, the European planter demanded higher rent, illegal due from the peasant in order to maximize their profit before the peasant could shift to the other crop. এবার এই যে when towards the end of the 19th century এন্ডে জার্মান সিনথেটিক ডাই রিপ্লেস করেছিল ইন্ডিগোকে এবং ইউরোপিয়ান প্লান্টাররা হাই রেন্ট ডিমান্ড করছিল, ইল্লিগাল ডিউ চাইছিল পিজেন্টদের থেকে, বিকজ তাদের প্রফিট তারা চাইছিল। এই যে লাইনটা আমি বললাম না এখানে, এটা যারা পড়বে না গল্পটা তারা লিখতেই পারবে না, তারা অর্ধেক জানেই না। এই ভিডিওতে দেখো, তোমরা জানো এই লাইনটার ব্যাপারে সবাই। আমি কিন্তু তোমাদের এনসিইআরটিতে পড়িয়েছি, যারা আমার সাথে এনসিইআরটির ক্লাস করেছো তারা পড়েছো। তো হিস্ট্রির অপশনালের জন্য হিস্ট্রিটাকে জানতে হবে। এখানে সেই সময় ইউরোপিয়ানে জার্মান সিনথেটিক ডাই, যেটা ইন্ডিগোর মতনই
জামা প্যান্টে কালার করতো, কিন্তু সেটা একটু ফিকে নীল ছিল। সাধারণ মানুষ ফিকা নীল পছন্দ করতো না, তাই সেটা একটা টাইমের পরে মানুষজন আর পছন্দ করলো না, এবং তারপরে সেটা চেঞ্জ হয়ে গিয়ে রিপ্লেস হয়ে গেল ইন্ডিগোতে। এবার আমাদের এখানে তাহলে ইন্ডিগোর ডিমান্ডটা বেড়ে গেল। ইন্ডিগোর ডিমান্ড যেই বেড়ে গেল, তো আমাদের এখানে যারা ইউরোপিয়ান ব্যবসাদার আছে তারা ইচ্ছা করে হাই রেন্ট নিতে থাকলো তার জমির জন্য। ইল্লিগালভাবে পিজেন্টসদেরকে বলতে থাকলো তোমাদের ডিউ এখনও রয়েছে, এবং তাদের নিজেদের প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য তারা শোষণ করতে থাকলো, এবং তাদেরকে বলল যে তোমাদেরকে এই পার্টিকুলার ইন্ডিগো প্ল্যান্টেশনই করে চলে যেতে হবে। Besides, the peasants were forced to sell the produce at fixed price by the European. এবার ব্যাপারটা হচ্ছে, যদি ইন্ডিগোর যে ডিমান্ড, হাই ডিমান্ড বাড়লেই, আমি তোমাদেরকে ইকোনমিক্সেও পড়িয়েছি, ডিমান্ড পুল ইনফ্লেশন হয়ে যায়, প্রোডাক্টের দাম বেড়ে যাবে, একদমই ঠিক কথা। কিন্তু প্রাইজেস ফিক্সড বাই দ্য ইউরোপিয়ান, দামটা কে নিয়ে নিচ্ছে? ইউরোপিয়ানরা নিয়ে নিচ্ছে। এখানে তো গান্ধীজি যে এলেন কারণ কি? এই সাধারণ মানুষগুলো প্ল্যান্টেশন করে তার উপযুক্ত প্রাপ্যটাও পাচ্ছে না। এই ছিল চম্পারণ সত্যাগ্রহের একটা বেস। When Gandhi joined now by Rajendra Prasad, Mazarul Haq, Mahadev Desai, Narhari Parekh, জেবি কৃপলানি চম্পারণে গিয়েছিলেন। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা WBCS মেন্সের এমনি পেপারে কোশ্চেন আসে, এই রাজেন্দ্র প্রসাদ আর জেবি কৃপলানি, এনারা দুজন গান্ধীজির সাথে, বিশেষ করে রাজেন্দ্র প্রসাদের সেকশনটি আসে, চম্পারণে পার্টিসিপেট করেছিলেন। দ্য অথরিটিজ অর্ডার হিম টু লিভ দি এরিয়া অ্যাট ওয়ান্স। সেই সময়কার যে অথরিটি ছিল তারা বলেছিল যে আপনি এখান থেকে চলে যান। গান্ধী ডিফাইন দি অর্ডার অ্যান্ড প্রেফার টু ফেস দি পানিশমেন্ট। গান্ধীজি বলেছিলেন যে না, আমি এই অর্ডার মানব না, এবং তিনি পানিশমেন্ট নেওয়ার জন্য রাজি ছিলেন। দিস প্যাসিভ রেজিস্ট্যান্স অর সিভিল ডিসোবিডিয়েন্স অফ দি আনজাস্ট অর্ডার ওয়াজ আ নোভেল মেথড অ্যাট দ্যাট টাইম। দিস ইজ দি প্যাসিভ রেজিস্ট্যান্স, অ্যাক্টিভ রেজিস্ট্যান্স না, চুপচাপ বসে থাকবো। সিভিল ডিসোবিডিয়েন্স মানে সিভিলকে ডিসোবে করা, বাট নন ভায়োলেন্ট ওয়েতে, প্যাসিভলি রেজিস্ট্যান্স করছে। ফাইনালি অথরিটি retreated and permitted Gandhi to make an inquiry. At last অথরিটি যারা ছিল তারা মানতে বাধ্য হয়েছিলেন, এবং গান্ধীজিকে বলেছিলেন আচ্ছা ঠিক আছে, এনকোয়ারি করুন, আমরা দেখছি কি করা যায়। Now the government appointed a committee to go into the matter and nominated Gandhi as a member. ভাবো, যেই গভর্নমেন্ট এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করছিল না, ব্রিটিশ ব্যবসায়ীরা নিজেদের লাভ চালিয়েই যাচ্ছিল এবং শোষণ করে যাচ্ছিল, সেখানে গান্ধীজির এই সিভিল ডিসোবিডিয়েন্স বা প্যাসিভ রেজিস্ট্যান্স কতটা পাওয়ারফুল, গভর্নমেন্টকে বাধ্য করলো একটা কমিটি গঠন করতে, এবং সেখানে গান্ধীজিকে মেম্বার বানানো হলো। Gandhi was able to convince the authority that the Tinkatia system should be abolished and that the peasants should be compensated for the illegal due extracted from them. ভাবো, তিনকাটিয়া সিস্টেমটা বন্ধ তো করছেই, প্লাস এতদিন ধরে ইল্লিগালি যে ডিউগুলো নেওয়া হয়েছিল তার জন্য যাতে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়। দিস ইজ কল্ড সাকসেস। As a compromise with the planter, he agreed that only 25% of the money taken should be compensated. তো এবার ওখানে ওনারাও আছেন, ওনারা বলছেন যে আমরা কিভাবে 100% দেব। তখন আস্তে আস্তে কম্প্রোমাইজ করা হলো, একটা মধ্যস্থতায় আসা হলো, বলা হলো অনলি 25% মানি যেটা নেওয়া হয়েছে সেটা কম্পেনসেট করা হবে। আগে তো শূন্যও পাচ্ছিলাম না, মাইনাসে চলে গেছিলাম, সেখানে 25% তো অনেক। উইদিন আ ডিকেড দ্য প্ল্যান্টার্স লেভ দ্য এরিয়া। কিছু সময়ের মধ্যেই যে ব্যবসায়ীরা ছিল তারা এরিয়াটা ছেড়ে চলে গেল। গান্ধী হ্যাড ওন দ্য ফার্স্ট ব্যাটেল অফ সিভিল ডিসোবিডিয়েন্স ইন ইন্ডিয়া। গান্ধীজি তার জীবনের প্রথম ব্যাটেলটি জিতে গেলেন। আদার পপুলার লিডার অ্যাসোসিয়েটেড উইথ দি চম্পারণ সত্যাগ্রহ, এখানে ব্রজকিশোর প্রসাদ, অনুগ নারায়ণ সিনহা, রামানাম্বি প্রসাদ এবং শম্ভূশরণ ভার্মা। দেখো, প্রত্যেকটা নাম মনে রাখাটা খুবই ডিফিকাল্ট, যে কটা মনে রাখতে পারবে একটা বা দুটো লিখতে পারো।
তার পাশে এক্সেট্রা লিখে দিতে পারো, অসুবিধার কিছু নেই যে সবটা লিখলেই নাম্বার পাবো না, যে কোনো মনে থাকবে সে কটা করতে পারো। এবার আমরা চম্পারনকে নিয়ে আজকে পড়লাম, তো এই প্যারাগ্রাফটা থেকে কি প্রশ্নের উত্তর আসতে পারে এবং আমাদের কোশ্চেনটাকে আমরা একটু গিয়ে দেখব, ঠিক আছে। হাউ উড ইউ এক্সপ্লেন গান্ধীজ রাইজ টু পাওয়ার? এই আনসারটা কি আজকের কোশ্চেনের আনসার হতে পারে? না, ওটার থেকে একটা এক্সট্র্যাক্ট নিতে পারি। আজকে যে আনসারটা আমরা করলাম সেটা আমরা বলতে পারি, হাউ ডু ইউ এক্সপ্লেন গান্ধীজ ইনিশিয়াল চম্পারন মুভমেন্ট, বা হাউ ডু ইউ এক্সপ্লেন গান্ধীজ ফার্স্ট সিভিল ডিসোবিডিয়েন্স প্রোগ্রাম, হাউ ডু ইউ এক্সপ্লেন যে হাউ peasants got satisfied by the agitation program launched by Gandhi and participated in the Indian national movement near future. কিভাবে এই ফার্মাররা গান্ধীজির সাথে, গান্ধীজির যে চিন্তাধারার সাথে নিজেকে নিযুক্ত করলেন এবং তারা একটা টাইমে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে যুক্ত হলেন বেশ কিছুদিনের মধ্যেই। এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে তৈরি হতে পারে। আর চম্পারন সত্যাগ্রহকে নিয়ে ডিরেক্টলি আসলে পুরো ডিরেক্ট কথাটা লিখে দিলে ইজিলি যতটা নাম্বার আছে ম্যাক্সিমাম, যিনি খাতা দেখছেন তিনি যতটা দিতে পারেন, সবার হাতে নাম্বার থাকে না তোমরা জানো, যতটা দিতে পারবেন তার সেই মুহূর্তে যতটা ন্যায্য মনে হবে তুমি কিন্তু সেই নাম্বারটা পাবে। সো আশা করি বোঝাতে পারলাম। আগামী সপ্তাহে আবার আলোচনায় আসবো। শুক্র শনি রবি তোমাদের সাথে এই ক্লাসটি থাকছে, আর সোম বুধ শুক্র লাস্ট ফ্রেজ অফ ফ্রিডম স্ট্রাগলের এই কোর্সে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। যারা আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকতে চাও, অপশনাল হিস্ট্রি সম্পর্কে পড়তে চাও, আমাদের সাথে অপশনাল হিস্ট্রি পড়ার আগে নর্মালি আমাদেরকে আগে বুঝতে হবে আমরা পড়তে পারছি কিনা, বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকছে কিনা সাবজেক্টটা, সেটি করতে চাও আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়ে যাও। এই কোর্সটি কিন্তু দারুণ একটিভাবে পড়ানো হচ্ছে, লাস্ট ফ্রেজটা আমি বোঝানোর চেষ্টা করছি। ইন্ডিয়ান ইকোনমিরও কোর্স রয়েছে এবং একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারা আগেই বললাম সকলের ক্লাস করতে পারবে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো, রেগুলারিটি মেনটেন করো। আমার পড়ানো ভালো লাগলে চাইলে হ্যাড ডেডিকেট করতে পারো, তোমাদের হ্যাড ডেডিকেশনের মাধ্যমে ভীষণ মোটিভেশন পাই, এরকম সুন্দর সুন্দর ক্লাসেস তোমাদেরকে প্রোভাইড করার উদ্দীপনা পাই। থ্যাংক ইউ। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে সবাইকে বুঝিয়ে দাও এই ভিডিওটার ইম্পর্টেন্স কতটা। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার, টাটা। নেক্সট উইকে আবার দেখা হচ্ছে। যারা পার্ট 1-2 দেখোনি তারা দেখে নাও, টাটা।